এই মেয়েকে আমার সামনে থেকে বিদায় কর, আর নয়তো এখানে আরো একটা লাশ পড়বে। আয়ান দৌড় যুথির কাছে এসে ওর এক হাত ধরে রিকশার দিক যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানেই ঝামেলা সেখানেই তোকে কেন আসতে হবে? নিজেও মরবি, সাথে আমাকেও মারবি? কিন্তু ভাইয়া উনি। একদম চুপ কর। এখানে বসে আর একটা কথাও যেন তোর মুখ থেকে না আসি। গাড়ি করে দিচ্ছি, সোজা বাড়ি যাবি। যুথি আর কথা বাড়ালো না, কান্না করতে করতে তানিশের সাথে গাড়িতে উঠে পড়ল। ঠিকই আছে, তুই ওখানে গিয়েছিলি কেন? তোকে নিষেধ করেছিলাম না? আমি কি বুঝেছিলাম ওখানে উনি ছিল? তুই তো কিছুই বুঝিস না। দুটো খাস, তারপর তোর শিক্ষা হয়। আমি না হয় একটু ভুলই করেছি, তাই বলে উনি আমায় মারবেন? তানিশাকে চুপ করে থাকতে দেখে যুথিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। সারাদিন পার হয়ে গেল, ছেলেটা এখন পর্যন্ত বাসায় ফিরে না। ফোন করেছি, তাও ধরে না। আপনি একটু গিয়ে দেখুন না। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়নকে ফোন দিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা কেউ ফোন ধরছে না। আপনি একটু ব্যবস্থা করুন না। রাদিফ তো ফিরলই সেই কখন। ওকে গিয়ে বল আমি ডেকেছি। আপনার কি মনে হয় রাদীপকে আপনার ছেলে শহর করতে পারবে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলেও বুঝতে পারি। সে তো আমার সাথে কথা বলে না, তাহলে কি আমার সাথে আসবে? বারবার আপনার কথা বলছেন কেন? আপনি যেচে গেছেন আমার ছেলেটাকে একবারেও মানানোর জন্য। আমার ছেলেটা একটু রাগী, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলেকে মানাতে যাবেন? সেদিন কি ওনার ছেলের কথা উনি শুনেছিলেন? একদমই শুনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেকে শাস্তি দিয়েছিলেন। ওনার মনে পড়েন সেদিনের কথা। 7 বছর আগে রাদিফ যুথি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে আয়ান, ইভা, ফারি ও রোদ ছিল। মনি 3 বছরে থাকায় সে নিজের মায়ের কাছেই ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ রাদিফের দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদে ঘোরাতে হবে। ব্যাস, ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদিফ যুথির কাছে এসে ওকে কোলে তুলে নেয়, কারণ রাদিফ ওখানে সবার থেকে ওকে বেশি পছন্দ করত। তাছাড়া আরো বড় কারণও সবার ছোট ছিল। 10 বছরের ছিল যুথি, 11 বছর ছিল ফারি, 13 বছরের ছিল ইভা, 14 বছরের ছিল রোদ, 16 বছরের ছিল আয়ান, আর রাদিফ ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী রাদিফ যুথিকেই বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই আরিশ ও ছাদে আসে। ওরা সবাই ছাদে আসে এটা শুনে। এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরমির করে গিয়ে রাদিফের কোল থেকে থাবা মেরে যুথিকে নামিয়ে ওখানে বসে যুথির 2 গালে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দেয়। ওর গালে হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে এসে সোজা ওর রুমে নিয়ে যায়, গিয়ে দরজার ভিতরে থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হস? বোন হইতো। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আর আমার সম্পর্কে কি হয়? কেন ভাই বোনের? আরিশের এমনিতেই মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে। যুথির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হই তোর। বিয়ে হয়েছে না তোর? তাহলে পরপুরুষের সাথে কি তোর? কেন আর করে উঠেছিস? আমি কি ইচ্ছে করে উঠেছি? হিচকি দিয়ে কথাটা বলল। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? আমাকে মারবেন না, সত্যি বলছি, আর কোনোদিনও রাদীপ ভাইয়ের কোলে উঠবো না আমি। করবো না, যাবো না, খেলবো না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা ঝালাপালা হয়ে গেল। কিন্তু আজ আর আমি তোর এই কথা বলছি না। আজ তোকে এমন শাস্তি দেব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে কথা বলল, আপনাকে আপনাকে আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ এইখান থেকে আমায় যেতে দিন। আগুন চোখে কথাগুলো বলল। আরিশ যুথির কান্নায় পাত্তা দিল না। নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের ড্রয়ার খুলে দাঁড়ালো, কিছু একটার মতো করে বের করে
ডান হাতে দিয়ে বাম হাতের আঙুলের উপর এপিট ওপিট করে বাঁকা হাসলো, আর চোখে যুথির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে যুথি ভয় পেয়ে আরো 2 পা পিছিয়ে গিয়ে বলে, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করে বলবো, বলে দিলাম। ও আচ্ছা তাই, তো যাক না, দেখি কি আজকে তোকে আমার পক্ষ থেকে বাঁচে। আমি ওনার সাথে কথা বলে আপনি সবসময় কেন এমন করেন? আয়ান ভাইয়াও তো আমার ভাই হয়, রাদীপ ভাইয়ার মতো। কই আয়ান ভাইয়ের সাথে খেললে কথা বলে তো আপনি এমন করেন না। আরিশ সব কথা শুনলো, তবে ওর কানে একটা কথাই বারবার বাজলো, ওনার সাথে শব্দটা। তাই তেড়ে গিয়ে পরপর 2টো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাদীপের মতো ছ্যাঁচড়াকে উনি বানানোর, তাই না? তোকে তো আমি আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, ওই বালি তোকে করে নিয়েছিল, তাই না? তোর কোমর, তোর পেট ও নরম হাতে স্পর্শ করেছিল, তাই না? ঠিক আছে, তোর যে যে জায়গায় স্পর্শ করেছে তোর সেসব জায়গা আমি ছিন্ন ভিন্ন করে দেব। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু যুথির পেটের কাছে জামাটা ছিঁড়ে হাতের ধারালো বেলেট দিয়ে পোজ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝর করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভব করতে যুথি চিৎকার করে ওর মা, বড় আম্মু, বড় আব্বুকে ডাকছে। ছোট হাত দিয়ে পেটের কাটা জায়গায় চেপে ধরে অবতরণ জোরে জোরে কান্না করছে। যুথির চিৎকার শুনে রাদিফদের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষ আরিশের বন্ধ দরজার সামনে জড়ো হয়। ভেতর থেকে যুথির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বলেন, আরিশ, দরজা খোলো, মৌকে বের করো। ও চিৎকার করে কান্না করছে কেন? আরিশ, তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি সাফওয়ান খান ও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরিশ দরজা খুলল না, বরং যুথির পেটে পোষ দিয়েও শান্তি হয়নি ওর। পরপর 2টো পোষ বসে যুথির পেটে। যুথির আবারও চিৎকার শুনে আরিশ ডয়ার থেকে কষ্টে বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে যুথির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখন আগুনে পোড়াবো। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে যুথির হাত, জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। ওর মুখে টেপ থাকায় কোনো কথা বলতে না পারায় শব্দ করে আরিশকে বোঝানোর চেষ্টা করলো সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উন্মাদের মতো লোহা মেজ দিয়ে গরম করে যুথির হাতের তালুতে চেপে ধরে। যুথি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অবতরণ পানি ঝরছে। যুথির অসহায় চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। এক সময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকে সর্দি আটকে যায়, যে কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলে আরিশ তার ময়ের রক্তাক্ত শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরে ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো মাখো হয়ে গেছে। ওর রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয় যখন দেখে তার ময়ের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। আরিশ যুথির মুখ থেকে কস্টেপটা খুলে দেয়, ওভাবে কিছুক্ষণ তাকায় আদলের দিকে। তখন নিভে যাওয়ার রাগটা যেন আবারও মাথায় টনক নড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকেই মার খেতে হয়, আজ রক্তাক্ত হলো ওর জন্য। এর মাসুল ওকেই দিতে হবে। ওর ফোঁস করার মধ্যে দরজা ধাক্কানোর শব্দটা আরো তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোনা যায়, আরিশ মেয়েটাকে মারিস না। এক সময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে যুথির আম্মু, আরিশের আম্মু, রাদিফের আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সানজিদা খান যুথির বেহালা অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশকে পরপর 2টো ঠাটিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আরিশের ভাবান্তর হলো না, ক্রোধ নিয়ে তখনও রাদিফের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান খান ওই রুমে আর দাঁড়ালেন না, যুথিকে কোলে নিয়ে হাঁটলেন হসপিটালের উদ্দেশ্যে। ওনার সাথে আয়ানও গেল, সাথে রাদিফও গেল। ওরা যাওয়াতে যুথির আম্মু চোখের পানিটা মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখেই পানি, শুধু পানি নেই আরিশের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চেঁচিয়ে বললেন, তুমি কি জানোয়ার? এইটুক মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি কি করবে আরিশ?
তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করছো? তোমার অতিরিক্ত জিদের কারণে আমার বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছর বয়সের দামড়া ছেলের সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরং বেড়েছে। আর আজ তুমি সব কিছু লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় করছে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আর আজ যদি ওর কিছু হয়ে যায় না আরিশ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথা শুনল, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই ওভাবে নিচের দিক তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পরপুরুষের কোলে উঠবে? কেন পরপুরুষের দিকে তাকাবে? ও কেন রাদীপের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদিও সেটা না করে, পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলে, তো এর চেয়েও খারাপ অবস্থা হবে। ওকে পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে। আর নয়তো ওকে মারবো আমি, নিজেও মরবো। আর আমাদের মাঝে যদি থার্ড পার্সন ঢোকার চেষ্টা করে, তো তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করবো। বলে সানজিদা খানকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয় পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটা টিকটিক করে পার হয়ে গেছে ঘন্টাখানেক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন আসে জুথির জ্ঞান ফিরেছে। এখন সে খানিকটা সুস্থ বিকালের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার মৌকে আনতে চলে গেছে হসপিটালে। আরিশকে হসপিটালে জুথির কেবিনের দিকে যেতে দেখে সাফওয়ান খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমার নিতে এসছে, এখানে আমাকে কি আসতে বলবে? আরিশ ওর বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর সামনে রাদিফ এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো ছালার বস্তা আমাকে আমার মোর কাছে যেতে আটকাবে? দেখ আরিশ, এখানে সিনক্রেট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাদিফের কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাদিফের গায়ে হাত তুলতে দেরি হলো না। একসময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদিফের ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানের মানুষরা দুজনকে দুদিক টেনে নিয়ে যায়। তখনও আরিশ রাদিফের দিকে তাকিয়ে রাগে ফুলছিল। সাফওয়ান খান রাগে গজগজ করতে করতে আরিশের গালে থাপ্পড় লাগান সজোরে। আরিশের দিকে তাকিয়ে ফোঁস করতে করতে বললেন, আর কি কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার শান্তি হচ্ছে না? আরিশকে আরো কঠিন কিছু কথা শুনিয়ে উনি রাদিফের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিনের হলেও তো তার বড় হয়, আর আরিশ তো তোমার 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরোয়া পাগল নও। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যে আরিশ লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে জুথির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন লাগানো। আরিশ জুথির হাতে স্যালাইনের পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এসব বালসাল পরে, তোকে এখানে থাকতে হবে না, চল তুই আমার সাথে। এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জুথিকে পাজা কোলে তুলে হনহন করে হাঁটতে শুরু করে। সাফওয়ান খান, রাদিফ, আয়ান সবাই দেখলো আরিশের সাইকোগিরি, তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সাফওয়ান খান দমেও যাননি। মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বলে। সন্ধ্যাবেলায় চারপাশ শুনশান নিরিবিলি আজ খান বাড়িতে। কারোর মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারোর মুখে থেকে কোনো কথা বের হচ্ছে না। তখন আরিশ ওভাবে জুথিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকে আর ঢুকতে দেয়নি। তার এক কথা, যখন তার বউ রাদিশের সাথে খেলে
তখন বাড়ির সব থাকে কোথায়? তখন যদি সবাই তার বউকে রাদিফের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো আর এই বউটাকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে আর তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর রাদিফ? তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বাতাসটাই আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার মৌয়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়। তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার মৌয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে থাকে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্তি লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। খানবাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো, প্রতিটি দেয়াল যেন নিঃশব্দে কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে যেন শব্দ ও সাহস হারিয়ে পালিয়েছে কোথাও। আর এই সব কিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে খান বাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেফতার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। পারবেন কিভাবে? বাড়ির বড় কর্তা সাফওয়ান খান নিজে পুলিশ নিয়ে এসেছেন। এখানে কার বা কি বলার থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন সাফওয়ান খান মূলত কি করতে চায় সেটা দেখার জন্য। আরিস তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিক তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা এখানে কি করছে? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে ওদের হেফাজতে পাঠাবো। হোয়াট? না বোঝার তো কিছু নেই। দিন দিন তোমার যে মানসিক ট্রামা, এটা সহ্য সীমার বাহিরে। তোমার কাজকর্ম দিনের পর দিন নিরীপণ অসহনীহীন হয়ে উঠেছে। সহ্যর সীমা পেরিয়ে যাচ্ছ আজকাল। উনি এতটুকু বলে থেমে আবার বললেন, তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। তুমি যেখানে কিছুদিন থাকবে, সেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে। ওনারা তোমাকে সেদিন ছেড়ে দিবেন। আব্বু, তুমি সব কি বলছো? না ভেবে তো আমি তাদের বাড়িতে নিয়ে আসিনি, তাই না? অবশ্যই সবার ভালোর কথা ভেবেই চিনতে নিয়ে এসেছি। ওনার কঠিন কণ্ঠে বলা কথা শুনে সানজিদা খান চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? ছেলে ভুল করেছে মানলাম, তা বলে বাড়ির ছেলেকে এখন পুলিশ হেফাজতে পাঠাতে চাচ্ছেন? দেখো, আমার মুখের ওপর কেউ কথা বলুক, এটা আমার কোনোদিন পছন্দের ছিল না। আমি যেটা করি সেটা ভেবেচিন্তেই করি। তাই বলে ওনাকে বাকি কথাটুক শেষ না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কোথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে হাঁটতে নিলে আরিশ হাত দুটো মুঠ করে শক্ত কণ্ঠে আবার বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা ঠিক করছো না। ওনাদের বলো আমার হাত ছাড়তে। সাফওয়ান খান ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না। অন্যদিক মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিক তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ, ওনাদের ছাড়তে বলো আমাকে। আমি সত্যি আমার মৌকে অমনভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমি আমার মৌকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ানও ওর বড় আব্বুর নিকট অসন্তুষ্ট গলায় বলল, বড় আব্বু, ভাইয়া হয়তো ভুল করেছে, তাই বলে ভাইকে এভাবে শাস্তি দিবে? ওনাদের ভাইকে ছেড়ে দিতে বলো প্লিজ বড় আব্বু। সাফওয়ান খান তখনও একই রকম অন্যদিক তাকিয়ে রইলেন। আয়ানের কথাকে পাত্তা দিল না। আরিশ ওর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ো না আমার হাত। আমার মৌকে এখানে একলা রেখে কোথাও যাব না আমি। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে আরিশ ওর বাবার দিক তাকিয়ে রক্ত আবা চোখ করে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করো না আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাদীপ আমার বউয়ের কাছে যাবে, এসে কথা বলবে। আব্বু, এটা আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করে খান বাড়ি থেকে নিয়ে যায়।
সাফওয়ান খান আরিশের কোনো কথাকেই গুরুত্ব দিলেন না, বরং আরিশকে নিয়ে যেতে উনিও ওনার রুমে চলে যান। পরপর কেটে যাচ্ছে 2 দিন। জুথি এখন মোটামুটি বেশ সুস্থ, পেটের কাটা জায়গাটা অনেকটা শুকিয়েছে, হাতের পোড়া স্থানটাও অনেকটা টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খান নিজেও কিছুটা ক্ষুণ্ণ, উনি পরিস্থিতি সামাল দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর। আরিশ এই 2 দিনের থানায় বসে পানি ছাড়া কিছু মুখে দেয়নি। তাছাড়া আরিশকে যে রুমে রাখা হয়েছে সেখানে কোনো পুলিশ ঢুকতেও দিচ্ছে না। বরাবরের পাগলামিটা বেশি করে যাচ্ছে, তাই বাধ্য হয়ে ওসি সাহেব সাফওয়ান খানকে ওর কথা জানাতে উনি আরিশকে ছেড়ে দিতে বলেন। ওসি সাহেবকে ওকে ছেড়ে দিতে বললে সাথে সাথে উনি ওকে ছেড়ে দেয়। আরিশ থানা থেকে সোজা বাড়িতে এসে কারোর সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়। আরিশের আসার খবর পেয়ে ওর আম্মু ছুটে ওর কাছে এসেছিল, কিন্তু আরিশ দরজা খোলেনি। একটা সময় যেতে আরিশ দরজা খুলে প্রয়োজনীয় জামা কাপড় প্যাক করে খান বাড়ির থেকে বেরিয়ে যেতে নিলে সাফওয়ান খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহজাবিন খান, মোমেনা খান, রাদিফ বাদে সবাই ভাই বোন সবাই আরিশকে বাধা দিয়ে জিজ্ঞেস করে সে যাচ্ছে কোথায়। কিন্তু আরিশ কারোর কথায় কোনো উত্তর করলো না। নিজের মতো করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলল, যে বাড়ির ছেলেকে তার নিজ পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমি থাকবো না, আর না কোনোদিন এই বাড়িতে ফিরবো। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা তোমরা কেউ করবে না, কারণ আমি যা বলি সেটা করি। আরিশের মেজর চাচা মাহমুদ খান ও সেজ চাচা সাইফুল খান ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো কথা বাধা না মেনেই নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল রাদিফ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো ভাবান্তর ছিল না। সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। ছেলেকে চলে যেতে দেখে সাফওয়ান খান ও কম চেষ্টা করেননি আরিশকে আটকানোর, কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেলেও ওনাকে বলে যায়নি, আর না জুথিকে দেখা দিয়ে গিয়েছে। সাফওয়ান খান নিজ স্ত্রীকে বোঝান ছেলে রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়ি গেছে। স্ত্রী ও স্বামীর কথায় কিছুটা হলেও মনকে বোঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে মাস হয়ে যায়, খান বাড়িতে ফিরেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিলে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ডে গেছে। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অফ জেনেভাতে ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টে রাজনৈতিক তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকায় পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্টে আইএলটিএস সাথে 7 পায়। তাই সে এই 2 ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টে স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ডে চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবর উনি ব্যর্থ। ছেলের সুইজারল্যান্ড যাওয়ার খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথায় আছে না, যার যায় সেই বোঝে, আর তার সকল দোষ গিয়ে পড়ল জুথির কপালে। সেই সানজিদা খান জুথিকে অনেক ভালোবাসতেন। ছেলে চলে যাওয়াতে জুথির উপরে কেমন মন উঠে গেল উনার। যেমন সব বিষয়ে কিছু হলে খিটখিট করত, পাশাপাশি ওর মা ও খিটখিট করত। যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব ওর উপর পড়তো। ওকে যে পায় সেই পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোনো কারণে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরে রাদিফ ও অ্যাকাউন্টিং সাবজেক্টে ও সুইজারল্যান্ডে স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাদিফের কোনো স্কলারশিপ পাওয়ার ওয়ে নেই। তবু যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রাদিফকে সুইজারল্যান্ড অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াতে পাঠায়। রাদিফ ও পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাহিরে পড়তে চায়। সেই 2 ভাই আবারও একই স্থানে স্থাপিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও দুজন 2 জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ নয়। বর্তমান সাফওয়ান খান এগুলো ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেন।
সেদিন যদি পুলিশকে টাকা দিয়ে ছেলেকে তাদের সাথে না পাঠাতো, সেদিন যদি আর একটাবার ছেলের কথা শুনতো, তাহলে হয়তো তাদের বাবা ছেলে সম্পর্কটা এমন অবনতি হতো না। উনি এসব চিন্তা ভাবনা করে স্ত্রীর পানে তাকিয়ে বললেন, দুপুর হয়ে গেছে, খেতে দাও। সানজিদা খান স্বামীর কথায় আর কথা বাড়ালেন না। মাথায় কাপড় দিয়ে খাবার টেবিলে এসে খাবারের জন্য খাবার বাড়ালেন। যুথির থাপ্পড় দেয়া গালে হাত ঢলতে ঢলতে খান বাড়ির গেট খুলে ভেতরে ঢোকে। কিছুটা ভিতরে আসতে ওর চোখ পড়ে সুইমিং পুলের উপর। সেখানে রোদ, ইভা, ফারিমণি একসাথে মজা করে গোসল করেছে। এটা দেখে ওর চোখ তো কোঠায় ওঠার উপক্রম। গালের ব্যথা ভুলে দৌড়ে উপরে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবারও একই রকম দৌড়ে নিচে সুইমিং পুলের সামনে এসে কোমরে 2 হাত গুজে বলল, তোমরা আমাকে রেখে মজা করে গোসল করছো? আর একটু ওয়েট করলে কি হতো, আমিও তোমাদের সাথে গোসল করতে পারতাম। ইভা যুথিকে দেখে একগাল হেসে বলল, আমরা মাত্র কিছুক্ষণ হয় এসেছি, তুইও নেমে পড়, আজকে অনেক মজা হবে। ফারি ইভার সাথে তাল মিলিয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নাম, আর নয়তো বড়দের ডাক পড়বে। তোমরা এক্ষুনি উঠে এসো। যুথি নামতে নিলে রোদ সবার উপরে বলল, আজকে একটা জিনিস করলে কেমন হয়? ইভা যুথি কৌতূহল হয়ে একসাথে বলল, কি? এই যে আমরা সবাই এক জায়গায় অনেকক্ষণ মজা করে গোসল করলাম, এখন একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কি প্রতিযোগিতা? কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে। ইভা যুথি কি বলবে তার আগে মনি চিৎকার করে বলে উঠল, আইডিয়াটা তো দারুণ। সবাই ঠিক করলো বড় থেকে ছোট কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারবে। সেই অনুযায়ী এখানে ইভা সবার বড়, তাই ওই ডুব দিল সবার আগে। সবাই গোনা শুরু করলো। 1 মিনিট 33 সেকেন্ড হতে ইভা পানি থেকে উঠে দম নিতে নিতে বলল, বাবা, এই কয় মিনিট হয়েছে রে? 1 মিনিট 33 সেকেন্ড। ফারি, এবার তোর পালা। ফারিও 1 মিনিট হতে না হতেই পানি থেকে উঠতে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমি আর থাকতে পারি নাই, শ্বাস বন্ধ হয়ে আসছে, তাই উঠে আসছি। এবার এই জুইথার পালা। সবার মতো যুথিও মুখ ভেঙচি মেরে পানিতে ডুব দিয়েছে। প্রায় 2 মিনিটের কাছাকাছি হতে না হতেই ও পানি থেকে উঠে শ্বাস নিতে নিতে নিচের দিকে তাকিয়ে বলল, আমি নিজেরটা নিজেই গুনেছি, এবার তো আমিই জিতবো। বলে সামনে তাকাতে পানির ভিতরে 2 পা পিছিয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আরিশ খান। ওকে দেখে যুথি আশেপাশে তাকিয়ে মিনমিন গলায় বলল, ওমা, আপনি এখানে কিভাবে এলেন? এখানে তো ওরা সবাই ছিল। এটা বলে উঠে যেতে নিলে আরিশ যুথির বাহাত ওর পিঠের দিক ঘুরিয়ে চেপে ধরে একদম ওর কাছে নিয়ে আসে। এমনটা করায় যুথি অনেকটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে চোখ নিয়ে আরিশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে আরিশ হুট করে যুথির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো জোরে চেপে ধরে। যুথি আরিশের এমন কাণ্ডে কিছুটা বোকা বনে যায়। ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করার চেষ্টা করে। আরিশের বুক শব্দ করে থাপড়াথাপড়ি করা শুরু করে দেয়, কিন্তু আরিশ ওকে ছাড়েনি, বরং যুথির হাত ওভাবে চেপে রেখেই যুথির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে রাখে, যাতে ও নাড়াচাড়া না করতে পারে। গুনে গুনে 3-4 মিনিট হতে আরিশ যুথির ঠোঁট ছেড়ে দিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে আঙ্গুলটার সামনে এনে যুথির দিক নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে আঙ্গুলটায় চুমু দেয়। অতঃপর আবারও যুথিকে নিজের কাছে এনে ঘাড়টা একটু নিচু করে যুথির ঘাড়ে গলায় একের পর এক চুম্বন করতে থাকে। আরিশের এমনটা করায় যুথি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। নিতে নিতে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, আমায় যেতে দিন, সহ্য করতে পারছি না, প্লিজ যেতে দিন আমায়। তোকে দেখলে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না বাল। এখন একটু সহ্য করু না, তারপরে ছেড়ে দেব। যুথি আরিশের এমন অসভ্যের মতো কথা শুনে গায়ের যত শক্তি ছিল ততটা প্রয়োগ করে জোরে ধাক্কা দেয়। আরিশ অজ্ঞানে না থাকায় পানির ভিতর কিছুটা পিছিয়ে যায়। আরিশ নিজের কাজে সফল হতে না পেরে রাগী চোখ করে যুথির দিকে তাকায়। ওর দিক তেড়ে যেতে নিলে ওর চোখ পড়ে সামনের দিকে। সাথে সাথে ও এক হাত দিয়ে যুথির মাথাটা পানির নিচে চেপে ধরে, অন্য হাত দিয়ে মাথার চুল ছাড়ার ভান করে অন্যদিকে তাকাই। ততক্ষণে রাদিফ তীক্ষ্ণ চোখে আরিশের দিকে তাকাতে তাকাতে বাড়ি থেকে বের হয়।
রাদীপকে আর চোখে বের হতে দেখে পানির নিচ থেকে জুথিকে টেনে ওর বুকের কাছে ওঠায়। জুথি পানি খেয়ে কাশতে কাশতে চোখ দুটো পুরাই লাল হয়ে যায়। আরিশ সেটা দেখে অন্যদিক ফিরে মুখ চেপে হাসে। জুথির একসময় কাশি থেমে আসলে ভেদ করে কান্না করে দিয়ে আরিশ বুকে রাগ কমাতে জোরে জোরে কিল ঘুষি দিতে রাগ শুরু করে। এক সময় একসাথে কতগুলো কিল ঘুষি দিয়ে শান্ত হয়ে বলল, অসভ্য লজ্জা লোক। বলে আরিশকে ঠেলে দফ দফ পা ফেলে ওখান থেকে উঠে চলে আসে। আরিশ তার মৌকে চলে যেতে দেখে এবার একটু শব্দ করেই হেসে দেয়। তখন জুথি ওখান থেকে রেগে মেগে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা ফারির রুমে যায়। গিয়ে দেখে ফারি হেসে হেসে ফোনে কথা বলছে। এটা দেখে তো জুথি আরো ক্ষেপে যায়। তেড়ে গিয়ে কান থেকে ফোনটা নিয়ে ঠাস করে কেটে দিয়ে চোখ বড় করে তাকিয়ে বলল, তখন তোরা আমাকে না বলে রেখে এসেছিলি কেন? হ্যাঁ, ভাইয়া তখন আমাদের ওখান থেকে চলে আসতে বলেছিল, তাই তো আমরা চলে এসেছি। আমাকে নিয়ে আসবি না? তোকে কিভাবে নিয়ে আসবো? তুই তো পানির নিচে ডুব দিয়েছিলি। অসভ্য মাইয়া, জানো আমার সাথে ওই অসভ্য লোকটা কি করেছে? ফারি জুথির কথায় কৌতূহল নিয়ে দুই হাত দুই গালে দিয়ে বলল, কি করেছে রে? উনি আমাকে জুথি বলতে গিয়েও থেমে যায়। জুথিকে অর্ধেক বলে থেমে যেতে দেখে ফারি তারা দিয়ে বলল, বাকিটুকু বল। জুথি মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, কিছু না, আমি যাই। বলে ভৌদর। ফারি জুথিকে যেতে দেখে মুখ টিপে হাসলো। সময়টা সূর্য ডুবে ঠিক কিছুটা পর সন্ধ্যা 7টা। চারপাশ লালচা আবরণ কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। ফারি জুথি এতক্ষণ ছাদে বসে আড্ডা দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার রুমে চলে যায়। রুমে যেতে রাদিফের ডাকে ওরা দুজনে নিচে আসে। জুথিকে আসতে দেখে রাদিফ মুচকি হেসে বলল, তোর তো কালকে পরীক্ষা নেই তাই না? হুম। যেহেতু তোর কালকে পরীক্ষা নেই, আমরা সবাই বাইরে ঘুরতে গেলে কেমন হবে? রাদিফের কথায় রোদ, ফারি, ইভা, মনি সবাই রাজি হয়ে যায়। যদিও বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ব্যাস, সবার উত্তর হ্যাঁ হওয়াতে রাদিফ তো ভীষণ খুশি। তাই সবাই রাতের প্রকৃতি দেখতে বের হবে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ। যে যার রুমে খুশি মনে রেডি হতে চলে যায়। সবার অবস্থান গুলশান লেক পার্কে। সন্ধ্যাবেলায় মনোমুগ্ধ হিমেল বাতাস, সাথে রোমান্টিক পরিবেশ। চারদিকে ঝিলিক বাতির সংমিশ্রণ, যেটা পরিবেশের ভিউকে আরো বাড়িয়ে দিচ্ছে। আশেপাশে অনেক দোকান পাটও রয়েছে। সবাই চারপাশের প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ব্যস্ত। আর জুথি তো মহা খুশি। এই 7 বছরে ওর মনে হয় না কেউ ওকে রাতের বেলায় ঘুরতে নিয়ে এসেছে। যদিও সে দিনে ঘুরতে বের হয়েছে, তাও সব সময় আয়ানকে নিয়ে আসতো। আবার কিছুক্ষণ ঘুরে সাথে করেই নিয়ে যেত। আজ সন্ধ্যাবেলায় আসতে পেরে তো কোনো কথাই নেই। সবাইকে রেখে সে একলা একলা ঘুরতে ব্যস্ত। প্রায় আধা ঘন্টা খানেক সময় যেতে না যেতেই কোথা থেকে আরিশ স্পিডে বাইক নিয়ে সে জুথির সামনে দাঁড়াতে জুথি দুপা পিছিয়ে যায়। আরিশের রাগী চোখ দুটো দেখে জামার 2 সাইড শক্ত করে মুট করে ধরে। তখন ওর কানে আসে গম্ভীর কণ্ঠে বলা কিছু বাক্য, না, আমি আপনার সাথে যাব না। যাবে কিনা সেটা তো জিজ্ঞেস করিনি, গাড়ি তুলতে বলেছে। দেখুন, আমরা সবাই ঘুরতে এসেছি, আপনি। আমি তোকে কথা বাঁচাতে বলেছি? বাইক থেকে নেমে চেঁচিয়ে বলল। ওর চেঁচামেচির আওয়াজ শুনে রাদিফ সহ সবাই এক জায়গায় জড়ো হয়। রাদিফ জুথির চোখের পানি দেখে জুথির 2 বাহু পিছন থেকে ধরে কাছে নিয়ে বলল, তুই এখানে কি করছিস? আরিশকে রাদিফের কথায় তেমন ভাবান্তর হলো না। ওর চোখ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রাদিফের ধরে রাখা জুথির কাঁধের দিক। আরিশের দৃষ্টি সবার চোখের আড়াল হলেও ফারির চোখ এড়ায়নি। তাই আস্তে করে জুথির পাশ গিয়ে রাদিফের কাছ থেকে ওকে ওর কাছে টেনে এনে দাঁড় করায়। আরিশকে দেখে রোদ তো মহা খুশি। সবাইকে সাইড কাটিয়ে ওর সামনে গিয়ে বলল, আরে আরিশ, তোমাকে তো বাড়িতেই পাওয়া যায় না, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। সে যাই হোক, এখন এখানে এসে ভালোই করেছো। এখন আমি তোমার সাথে ভাইকে করব। আরিশের রাগে এমনি ঘর পুড়ছিল। রোদ এসে এখন আবার আরিশ বলে আলু পোড়া দিল। আরিশ কোনো কথা না বলেই রোদের গালেও ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলল, তোর ছোট আমি আরিশকে? হ্যাঁ,
গুনে গুনে তো 7 বছরের বড় আমি, তাই ভাইয়া বলে ডাকবি, বুঝছিস? রোদ এত জোরে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করে বলল, আর কিছুদিন পর এমনিতে তো তোমাকে এই নামে ডাকবো, তাই তো এখন আরিশ রোদের বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে তেরা কণ্ঠে বলল, আমার সামনে থেকে সর, তোর সাথে কথা বলতে আমি এখানে আসিনি। কিন্তু আমি তো যাবি নাকি আরো একটা খাবি? রোদ আরিশের ধমকে 2 পা পিছিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আর চোখে একবার জুথির দিকে তাকিয়ে মনে মনে ফুঁসতে থাকলো, সাথে মনে মনে বিড়বিড় করলো, এর শুধু আমি তোর উপর বাড়ি গিয়ে দিব। আরিশের সামনে থেকে রোদ সরে যেতেই ও জুথির কাছে গিয়ে এক পাজা কোলে তুলে বাইকের সামনের দিকটায় বসিয়ে নিজেও বাইকে উঠে ততক্ষণ বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে ওখান থেকে চলে আসে। অনেকটা পথ আসতে জুথি আরিশকে খিচে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে শুনশান একটা রাস্তায় এসে গাড়ির স্পিড আরো জোরে করায়। জুথি বুকটা অনেকটা কেঁপে ওঠে, কারণ সে এত স্পিডে গাড়িতে কখনো চলেনি, বাইকে তো আরো না। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশের পেছন থেকে টি শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে কোনো রকম বলল, প্লিজ একটু আস্তে চালান, আমার ভয় লাগছে তো। আরিশ এটা শুনে আরো একটু ঝেঁকে বসলো, বাইকের স্পিডটা আরো বাড়িয়ে দিল, কারণ বাইকের স্পিড যদি একটু বাড়ে তাতে যদি তার বউ এইভাবে জড়িয়ে ধরে তাহলে বাইকের স্পিড বাড়ানোই ভালো। এক সময় একটা শুনশান নিরিবিলি জায়গায় এসে বাইকটা থামায়। বাইক থামাতে জুথি আস্তে করে আরিশের থেকে সরে বাইক থেকে নেমে দাঁড়ায়। জুথি নামতে আরিশও নেমে জুথিকে রেখে সোজা সামনের দিক হাঁটতে থাকে। এটা দেখে জুথি তো ভ্যাবাচেকা খেয়ে যায়, এই কুলাঙ্গার ব্যাটা ওকে একলা রেখে এই রাত্রিবেলা কোথায় যাচ্ছে। মনে মনে আরো কিছু বিড়বিড় করে, জেদ ধরে ওখানে দাঁড়িয়ে থাকে। সেও এই অসভ্য লোকের পিছু পিছু যাবে না, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরিশকে আসতে না দেখে মনে মনে কিছুটা ভয় অনুভব করে। তাইও আরিশ যেদিকটায় গেছে ছোট ছোট পায়ে সেদিকটায় হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই দেখে আরিশ বসার মতো একটা কংক্রিট বেঞ্চে মাথাটা নিচের দিকে করে বা হাত দিয়ে কপালে ধরে বসে আছে। আরিশকে এভাবে দেখে ওর যতটুকু মনে হলো আরিশ রাগ কমাতে এমন মাথা নিচু করে বসে আছে। আরিশ এমন অনেকক্ষণ থাকার পরে যখন জুথির অস্তিত্ব অনুভব করে, মাথাটা তুলে সামনের দিকে তাকিয়ে ভাঙা গলায় গাইতে শুরু করে, ऐसा लगता है क्यों तेरी आंखें जैसे आंखों में मेरी रह गई, कभी पहले मैंने ना सुनी जो ऐसी बातें कह गई, तू ही तू है तो हर तरफ मेरे है तुझसे परे, मैं जाऊं कहाँ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है, मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। আরিশ গানটা শেষ করে আকাশের দিক তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। তার কিছু ভালো লাগছে না, লাগবে কি করে? তার প্রেয়সী এখনো তার থেকে দূরে দাঁড়িয়ে তার পাশে এসে বসছে না, তাকে সান্ত্বনা দিচ্ছে না। সে রাগটা কমাতে চেয়েও বারবার মাথায় হাত দিচ্ছে। এই মুহূর্তে তার প্রেয়সীর ভালোবাসা চাই, আর নয়তো এই রাগ কখনো কমার নয়। এদিকে জুথি আরিশের এত আবেগময় গান শুনে হাঁ করে পেছন থেকে ওর দিক তাকিয়ে আছে। ওর জানা মতে এই লোক শুধু জানে রাগ করতে, চিল্লাপাল্লা করতে, মারামারি করতে। এখন তো দেখছে এই লোকটা মারাত্মক গান গাইতেও জানে। ওর বারবার মন বলছে আরিশকে একবার গিয়ে বলুক, আপনার গানের গলাটা ভীষণ সুন্দর, কিন্তু মনের কথা মনেই রেখে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। এতে আরিশের কোনো হেলদোল না দেখে জুথি কিছুটা বিরক্ত হয়ে যায়। কি আজব লোক রে বাবা, ও কি এখানে ওভাবে নিয়ে এসেছে গান শোনার জন্য? জুথি বিরক্তি নিয়েই আরিশের থেকে আগের জায়গায় আসতে নিলে কতগুলো ছেলের সামনে পড়ে। ছেলেগুলো ওকে দেখে একজন আরেকজনের দিক তাকিয়ে বিকট শব্দে হেসে দিল।
এটা দেখে যুথি কিছুটা কপাল কুঁচকিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, আরে ও লম্বা সুললি, কোথায় যাচ্ছেন? যুথি কোনো উত্তর করলো না। নিজের মতো করে চলে যেতে নিলে আর একটা ছেলে ওর হাত ধরে বলল, আরে সুন্দরী তো দেখি আমাদের রেখে চলে যাচ্ছে। তা সুন্দরী, তুমি কি জানো এই রাস্তা আমাদের ইশরায় চলে? দেখুন আমার হাতটা ছাড়ুন। বাহ, মেয়েটার বয়সটা তো মেয়েটার থেকেও হট দেখছি। ওর কথায় তাল মিলিয়ে পেশে ছেলেটা বলে, আরে ফিগারটা দেখছিস? দেখ তো, বয়স বেশি মনে হচ্ছে না, সাথে পোশাক দেখেও মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে। হ্যাঁ ঠিক বলছিস। তো তোমার নাম কি? যুথির ছেলে কুলোর থেকে ছাড়া পাওয়ার জন্য হাত মোচড়ানোর মধ্যে পেছন থেকে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, আমি বলি ওর নাম। ছেলেগুলো আরিশের কথায় কিছু বলতে নিবে তার আগেই আরিশের মুখ দেখে সাথে সাথে যুথির হাতটা ছেড়ে দিয়ে বলল, ভাই আপনি? সাইডে আয়, কথা আছে। বলে সামনের দিকে হাঁটা শুরু করে। ওখানে থাকা মোট 4 জন ছেলে আরিশের এমন কণ্ঠ শুনে ঢোক গিলে নিজেদের মুখ চাওয়াচাই করে ভয়ে ভয়ে আরিশের সাথে হাঁটতে শুরু করে। অনেকটা হেঁটে একদম নির্জন জায়গায় এসে আরিশ থেমে যায়। আরিশকে থেমে যেতে দেখে ছেলেগুলোও থেমে যায়। ওদের ভেতরে একটা ছেলে সদস্য সহন নিয়ে বলল, আরিশের কোনো হেলদোল নেই, সে এখনো সামনের দিকে তাকানো। আরিশ হঠাৎ করেই ডান হাতে কোমরে গুজে রাখা পিস্তল বের করে ঘুরে 4 জন ছেলেকে কোনো সময় না দিয়েই পরপর 4টা গুলি করে দিল। গুলি খাওয়ার সাথে সাথে ছেলেগুলো কি হয়েছে বুঝলো না। যখন আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে রক্ত দেখলো, তখন বুঝতে পারলো আরিশ ওদের ওখানে মায়ের জন্য নিয়ে এসেছে আর সেটা করে দিয়েছে। কিন্তু তাদের হাতে এখন আর সময় নেই যে এখান থেকে পালাবে। ছেলেগুলো কিছু বলতে চাইছিল আরিশকে, কিন্তু ওদের কিছু বলার আগেই আরিশ হুঙ্কার দিয়ে বলল, হারামের বাচ্চা, যে মেয়েকে 1 সেকেন্ড চোখের আড়াল হতে দেয় না, যাকে পরপুরুষের সঙ্গে সহ্য করতে পারি না, আর সেখানে কিনা তোর ওর হাত ধরেছিস, আবার হট বলে কুদৃষ্টি দিয়েছিস। যে চোখে ওই নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাবে, সেই চোখ আমি তুলে নেব। যে হাত ওই নারীকে ছোবে, তাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, যেমনটা তোদের করলাম। ছেলেগুলো আরিশের সম্পূর্ণ কথা শুনতেও পারল না, তার আগেই পৃথিবী থেকে পড়া গায়ন করলো। আরিশ ওদের দিকে তাকিয়ে পিস্তলটা ঘুরিয়ে আবার কোমরে গুজে নিতে নিতে বলল, বান্তির বাচ্চা, হিজাব ছাড়া বাইরে বের হওয়ার মজা আজকে তোকে বুঝাবো। নিঃশব্দে থমকানো পরিবেশ, নিরিবিলি স্থান, 4-5টা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। তখন আরিশ ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর যুথি ওখানে বসে যে হাত ছেলেটাকে ধরেছিল, সে হাত অন্য হাত দিয়ে মোড়াতে মোড়াতে তখন থেকে বসে আছে। আর কিছুক্ষণ পর পর আরিশ যে দিকটায় গেছে বারবার সেদিকে তাকাচ্ছে। হঠাৎ ওর চোখে পড়ে আরিশ রক্ত আভা চোখ করে ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে হাত মোড়ানো ছেড়ে দিয়ে পরপর ঢোক গিলে উঠে দাঁড়িয়ে 2 পা পিছিয়ে যেতে নিলে আরিশ ওর চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, তুই আর কত চালাবে আমাকে? লম্বা চুল, সুন্দর ফিগার দেখানোর জন্য ঘুরতে এসেছিলে, তাই না? আরিশ এত জোরে যুথির চুল চেপে ধরেছিল যে ব্যথায় ওর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সাথে গাল চেপে ধরাই মুখ দিয়ে কিছু বলতে না পেরে মাথাটা দুপাশে ঘোরালো, যার মানে সে এসবের জন্য আসেনি। আরিশের এমনি মেজাজ চঙ্গে ছিল তার প্রেয়সী ওই ছাগলের পুতের সাথে ঘুরতে আসায়। এখন আবার এই কাণ্ডে ওর রাগকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে ওর কাছেই। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অন্যদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর করে ভুলগুলো কি সবসময় আমি এটাই ভেবেছি। আমি মনে হয় ব্যর্থ তোকে সামনে রাখতে, তাই তোকে বারবার ক্ষমা করতে চেয়েছি। আর এটাই হয়তো আমার ভুল। হ্যাঁ, নয়তো তুই প্রতি পদে পদে ভুল করতি না, কিন্তু আর না। এই হাতটা ধরেছিল, তাই না? এই হাতটাই আমি রাখবো না, সম্পূর্ণ পরে ছাই করে দেব। চল আমার সাথে। বলে যুথির হাতটা টানতে টানতে বাইকের কাছে নিয়ে ওকে উঠিয়ে বাইকে স্টার্ট দেয়। যুথি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ যে পরিমাণ রেগে আছে, বাড়ি গিয়ে ওকে কি করবে কে জানে।
এইসব ভাবছে আর ভয়ে ফুপিয়ে উঠছে। সময়টা রাত 8:30। ন্যায় ঘড়িতে খান বাড়ির সবার স্থান এখন বসার ঘরে। বাড়ির কর্তাদের অফিস থেকে প্রায় ফেরার সময় হয়েছে, তাই বাড়ির কর্তীরা সবাই এক জায়গায় বসে ঘোষ গল্পের আড্ডা বসিয়েছে। এই তো কিছুক্ষণ হয় রাদিফেরা ফিরে যে যার রুমে গেছে। যদিও সানজিদা খান জিজ্ঞেস করেছিলেন জুথির কথা, তখন ফারি আগ বাড়িয়ে বলেছিল আরিশ ভাইয়ের সাথে আসছে। এতে সানজিদা খান মনে মনে বিরক্ত হলেও ছেলের কথা ভেবে মুখে কিছু বলেনি, বরং সবাইকে যে যার রুমে যেতে বলেছিল। ওনারা কথায় বাকিরা আর কেউ কোনো কথা বাড়াননি, যে যার মতো করে গল্প করতে শুরু করলেন। ওনাদের কথাবার্তা বলার এক পর্যায়ে আরিশকে জুথির হাত ধরে টানতে টানতে ভিতরে আসতে দেখে মেজু চাচি লিমা খান বললেন, আরে আরিশ, তুমি ওকে এভাবে নিয়ে আসছো কেন? ওনার কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে জুথিকে টেনে নিয়ে আসার দৃশ্য। জুথিকে দেখে ওর আম্মু মোমেনা খান আরিশের সামনে গিয়ে বললেন, আরে আরিশ আব্বু, তোমার এই অবস্থা কেন? নিশ্চয়ই এই অলক্ষণে মেয়েটা কিছু করেছে, তাই না? আরিশ কারোর কথায় উত্তর করলো না। নিজের মতো করে জুথির হাত টেনে উপরে সিঁড়ি দিয়ে উঠতে নিলে সানজিদা খান কড়া কণ্ঠে বললেন, আরিশ, তোমাকে ঠিক লাগছে না। আর এইভাবে পাগলের মতন করছো কেন? এই মেয়ের হাত ছাড়ো। আরিশ তার মায়ের কথায় ওখানে দাঁড়ায়, পেছন ঘুরে না তাকিয়ে মায়ের কথার সম্মান রাখার জন্য নম্র কণ্ঠে বলল, দেখো আম্মু, এমনিতে অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু আমি ব্যর্থ আম্মু। এখন আমাকে আর রাগিও না, আমাকে আমার মতো থাকতে দাও। আর নয়তো এবার আমি একা নয়, এই বাড়তি বেড়াকে আমার সাথে নিয়ে যাব। বলে আগের মতো জুথির হাত টানতে টানতে ওর রুমের দিক চলে গেছে। সানজিদা খান আর কথা বাড়ালেন না। ওনার এই ঝামেলাগুলো মোটেই সহ্য হচ্ছে না। ওনার ছেলেটা দিন দিন কেমন বেপরোয়া উন্মাদ হয়ে গেছে, কারোর কথা এখন আর তেমন শুনতে চায় না, নিজের মন মতো চলে। আরিশ এমনটা ছিল না। দেশে থাকাকালীন আরিশ আর কেউ কথা শুনুক আর না শুনুক, ওর মায়ের আর ওর আব্বুর কথা সব সময় শুনতো। কিন্তু দেশে ফেরার পর আরিশ কেমন বদলে গেছে সেই চেনা আরিশ আর এই আরিশের অনেক পার্থক্য। ছেলেকে কিছু বলতেও পারছেন না, আবার যদিও ওনাদের ছেড়ে চলে যায় এসব চিন্তা করে উনি সোফার উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। আরিশ জুথিকে ওর রুমে এনে ঠাস করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে জুথিকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয়। খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে মাঝারি লোহার মতো লম্বা কিছু একটা বের করে ম্যাচ জ্বালিয়ে আগুনের উপর ধরে। এটা দেখে জুথি আরো জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার হাত পুড়াবেন না প্লিজ, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার কথা আগে মনে ছিল না? ওর দিকে না তাকিয়ে লোহাটা গরম করতে করতে আরিশ জুথির কোনো কথা শুনছে না দেখে জুথি ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি দিয়ে বিছানার চাদর খামছে ধরে ফুপিয়ে ফুপিয়ে ভয়ে ভয়ে চোখে আরিশের দিক তাকিয়ে কান্না করছে। আরিশের লোহাটা গরম করা হয়ে গেলে আগুন থেকে সরিয়ে দেখে সেটা দিয়ে সাদা সাদা ধোঁয়া উঠছে। এটা দেখে আরিশ বাঁকা হেসে জুথির দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এদিকে। আরিশের বলা দুটো কথা যেন জুথির বিছানায় খামছে দ্বারা হাত দুটো কেঁপে ওঠে। তাই একদম খাটের কোণে আরো গুটিসুটি দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপাচ্ছে। আরিশ জুথির নড়চড় না দেখে গম্ভীর কণ্ঠে বলল। জুথি কোনো উপায় না পেয়ে আস্তে বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে আরিশের সামনে দাঁড়িয়ে নিচের দিক তাকিয়ে ভয়ে ফুপিয়ে কান্না করছে। জুথিকে কাছে আসতে দেখে আবারও গম্ভীর কণ্ঠে বলল, কি হলো? কাছে আসতে বললাম না? জুথি আরিশের ভয়ে আরিশ বলার সাথে সাথে ওর ডান হাতটা আস্তে করে ওর সামনে ধরে। জুথি হাত বাড়াতে আরিশ জুথির হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, তোর হাত দে, লোহাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আরিশ জুথির হাত পুড়বে না শুনে জুথির কিছুটা ভয় কমে, তাই হিচকি দিতে দিতে বলল, এত নরম কোমল হাতটা ধরার জন্যই পারফেক্ট। মানে? এবার নিচের দিক থেকে আরিশের দিকে তাকিয়ে, মানে এটাই, তোর হাত পুড়বো না। সত্যি?
তবে একটা শর্ত আছে। কি? এখন এই মুহূর্তে আমাকে ডিপলি জড়িয়ে ধরবে এবং আমি যতক্ষণ পর্যন্ত না ছাড়তে বলবো এভাবেই ধরে থাকবে। যদি রাজি থাকিস তো হাত পড়বো না, আর যদি না। আরিশের সম্পূর্ণ কথাটা জুথি শেষ করতে দিল না। তার আগে দুপা আগিয়ে আরিশের গলা জড়িয়ে ধরতে নিলে বিপত্তিকর বাজে জুথি আরিশের লম্বাটা নিয়ে। কারণ আরিশ 6 ফিট আর জুথি 5 ফিট 2 ইঞ্চি। আরিশ বুঝতে পারে তাই একটু নিচের দিকে ঝুঁকে যাতে তার মৌ তাকে জড়িয়ে ধরতে পারে। হলো তাই আরিশ নিচু হতে জুথি আরিশের গলাটা জড়িয়ে ধরে জুথি আরিশের গলা জড়িয়ে ধরতে আরিশ সোজা হয়ে দাঁড়ায়। তাতে জুথির পা মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছে। জুথি আরিশের গলা ধরে ঝুলছে দেখে আরিশ মনে মনে হেসে ও জুথির কোমর জড়িয়ে নিজের সাথে আরো আবদ্ধ করে নেয়। দুজনের এমনভাবে যে কতক্ষণ কেটেছে সেটা হয়তো ওরা নিজেও জানে না। একটা সময় জুথি অতিরিক্ত কান্না পাশাপাশি এভাবে অনেকক্ষণ জড়িয়ে থাকায় প্রায় ওভাবেই ঘুমিয়ে গেছে। জুথি আরিশের জড়িয়ে ধরা গলা থেকে হাতটা পড়ে যেতে দেখে বুঝতে পারে তার বউ ঘুমিয়ে গেছে। সে আর আজ ভীষণ সন্তুষ্ট তার বউ আজ তার বুকে ঘুমিয়েছে। হোক না সেটা জোর করে, তাতে কি আসে যায়। আরিশ আস্তে করে জুথিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুয়ে দেয়। অতঃপর চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয়। ওকে শোয়ানো হয়ে গেলে যখন আরিশ ওর পাশে শুবে তখন ওর ফোনটা বেজে ওঠে। অসময়ে ফোন বেজে উঠতে আরিশের মেজাজটা আবারও গরম হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে আয়ান ফোন করেছে। এই টাইমে আয়ানকে ফোন করতে দেখে আরিশ কিছুটা কপাল কুঁচকিয়ে ফোনটা রিসিভ করে বলার সাথে সাথে আয়ান অস্থির কণ্ঠে বলল, ঝামেলা হয়েছে ভাই, তুমি একটু লেকে তাড়াতাড়ি আসো। আরিশ ততটুকু কথা শুনে ফোনটা কেটে দেয়। অতঃপর তার ঘুমন্ত বইয়ের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিশকে বাহিরের দিক বের হতে দেখে সাফওয়ান খান বললেন, এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? সাফওয়ান খান ও কিছুক্ষণ হয় বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে ওনাদের বাহিরে ব্যবসা নিয়ে মাহমুদ খান ও উনি দুই ভাই মিলে আলোচনা করেছিলেন। ওনাদের আলোচনার মূল বিষয় সাইফুল খান এ সপ্তাহের বাহিরে গেছেন। ওখানের কোম্পানির কতটা লাভ ক্ষতি সেটা নিয়ে ওনাদের আলোচনা। ওনাদের কথা বলার এক পর্যায়ে আরিশকে তাড়াহুড়ো করে বের হতে দেখে উনি উক্ত কথাটা বলেন। তবে ওনার কথায় উত্তর করল না আরিশ। ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। আরিশকে কোনো উত্তর করতে না দেখে সাফওয়ান খান মনে মনে কিছুটা অসন্তুষ্ট হন। সানজিদা খান স্বামীর মুখে ছেলে বাহিরে যাওয়ার কথা শুনে খাবার সার্ভ করা রেখে আরিশকে কিছু বলবেন বলে এখানে এসে দেখে উনি আসার আগেই আরিশ চলে গেছে। উনি এসে আরিশকে না পেয়ে নিঃশ্বাস ফেলে খাবার সার্ভ করতে চলে যায়। আয়নের দেয়া লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পৌঁছে যায়। আরিশকে আসতে দেখে আয়ন এগিয়ে গিয়ে বলল, ভাই, তুমি সেই আগের মতো খুন করা শুরু করেছো? আরিশের উপস্থিতিতে ওখানে থাকা 3 জন পুলিশ ওর দিকে এগিয়ে এসে বললেন, আরিশ খান খুন করা 4 জন ছেলের মধ্যে একজন শানভি মিজান খানের ছেলে। আর মিজান খান তো আপনার লোক, তাহলে ওনার ছেলেকে মারতে গেলেন কেন? আরিশ পুলিশের কথায় বাঁকা চোখে ওনার দিক তাকিয়ে তেরা কণ্ঠে বলল, আমার বলতে আমি আমার বউকে বলছি। আর সবচেয়ে বড় কথা, এই বউ জিনিসটাকে আমি সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। এক কথায় তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারে। আর যেখানে আমার কলিজার হাত ছেলেগুলো ধরার সাহস করেছে সেখানে ছেলেগুলো পৃথিবীতে বাঁচার বয়ে রাখে না। আরিশের কথা শুনে পুলিশ 3 জনের ভেতর একজন বেশম খেয়ে মিনমিন কণ্ঠে বললেন, সামান্য হাত ধরে আপনি খুন করবেন? আমি কারো কাছে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আপনার আজ প্রথম, তাই ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর করবো না, কারণ ক্ষমা আমি বারবার আমার বউকেই করি, অন্য কাউকে না। গট ইট? আরিশের তেরা কণ্ঠ শুনে পুলিশ লোকটা বেকুব বনে যায়। মনে মনে ভাবে, কথার কি ড্যাস রে বাবা, এমন ছেলেদের এক কথায় বউ খোর বলে। মনে মনে এসব ভেবে বললেন, আসলে খুন করেছি আমি। এখন প্রমাণ মুছে ফেলার দায়িত্ব আপনাদের। আরিশকে চলে যেতে দেখে পুলিশগুলো ওর যাওয়ার দিকে তাকিয়ে তামিম নামের একজন পুলিশ বললেন,
খুন করেছে আরিশ খান, প্রমাণ লোপাট করতে হবে আমাদের। ওনাদের কথা শুনে বিরক্ত চোখে তাকিয়ে অন্য একজন বললেন, কথাটা আরিশ খানের সামনে বলতে পারবেন? কেন, আমার কি মরার পাকনা গজিয়েছে যে তার সামনে এসব কথা বলতে যাব? তাহলে চলেন, যে কাজ দেওয়া হয়েছে সেটা করে ফেলি। রুমে ফুল পাওয়ারে এসি ছাড়া থাকায় প্রায় জুথির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা বেশি মনে হতে ঘুম ঘুম চোখে উঠে বিছানায় বসলো ও আশপাশটা তাকিয়ে মাথা চুলকে কখনো ঘুমালো সেটা মনে করার চেষ্টা করলো। 2-1 মিনিট যেতে ওর সবটা মনে পড়তে লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায়। না, আরিশ ভাইয়া রুমে নেই। এটাই সুযোগ এখনই এখান থেকে কেটে পড়ার। জুথিও তাই করলো। দরজা খোলা পেয়ে ছুটে রুম থেকে বের হতে নিলে, কারোর সাথে ঠাস করে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিলে ও অনুভব করে ও নিচে পড়ে যায়নি। এটা মনে হতে পিটপিট করে চোখ খুলে দেখে রাদিফ ওর ডান হাত ধরে রেখেছে, আরো নিচের দিক চিত হয়ে ভাসমান আছে। ধন্যবাদ তোমাকে, তুমি না ধরলে হয়তো নিজেই পড়ে যেতাম। তার জন্যই তো ধরলাম, যাতে তুমি পরে ব্যথা না পাও। যাই হোক, আরিশকে তোমাকে আঘাত করেছে? না। বলে চলে যেতে নিলে রাদিফ জুথির হাতটা ধরে ওর কাছে এনে জুথির মাথাটা ওর বুকের সাথে হালকা চেপে ধরে বলল, ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বৈশাখী সকালে রোদের তাপে মানুষ প্রায় অতিষ্ঠ। বেলা প্রায় 9 থেকে 7 ঘরের দিকে। তানিশা রিকশায় বসে জ্যামের কারণে। উদ্দেশ্য খান বাড়িতে জুথির কাছে যাওয়া। আজ পরীক্ষা নেই, সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত। তাছাড়া আইসিটি নোটের ওর কাছে নেই। দুজনে এক জায়গায় বসে পড়বে, তাই এত সকাল সকাল বের হওয়া। কিন্তু আজ মনে হয় সব জ্যাম ওর কারণেই হয়েছে। না হয় কখন বেরিয়েছে, যেখানে আসতে আধা ঘন্টা সময় লাগে না, সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত জ্যাম হচ্ছে না, তাই তানিশা বিরক্ত বেশ। সব ঝামেলা পেরিয়ে মাত্র খান বাড়ির সামনে এসে থামলো রিক্সা। তানিশা ভাড়া মিটিয়ে খান বাড়িতে ঢুকলো। তখন খান বাড়ির সকল মানুষের সকালের খাবার খাওয়া প্রায় শেষ। যদিও সবার খাওয়ার শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠছিল, তখন তানিশাকে আসতে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আমার জান পাখিটা তো চলে এসছে, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে জানো, বলিস না, মেজাজটা তো আরেকটু হলে গরম হয়ে যেত, যদি এখনো গরম। আরে এত গরম গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল। আরে আমি তো সকালে বের হয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে এত লেট, তার উপর এত কড়া রোদ্দুর, তো পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এখন একটু পানি খাও বোন। হ্যাঁ, নিয়ে এসছি বলে রান্নাঘরের ফ্রিজ থেকে পানি আনতে চলে যায়। যদি যেতে আরিশও ফুল রেডি হয়ে নিচে নামছিল, শার্টের হাতা তখন টেবিলের কাছে পেছনে ঘুরে তানিশাকে দাঁড়াতে দেখে আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে কাছে গিয়ে বলল, তোকে পেছন থেকে দেখলেও ছুতে ইচ্ছে করে। পুরুষালী কণ্ঠ। এমন কথা শুনে তানিশা পেছন ঘুরে তাকায়। কে বলেছে দেখার জন্য? তানিশা তাকাতে আরিশ 2-3 পা পিছিয়ে অন্যদিক তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আমার মোয়ের মতো দেখতে এই চাচিকে। আরিশের মুখে চাচি শব্দটা শুনে তানিশা কপাল কুঁচকে আরিশের দিকে তাকায়। তখন আয়ানও নিচে নামছিল। আয়ানের সাথে তানিশার চোখাচোখি হতে আর তানিশা অন্য দিক ঘুরে দাঁড়ায়। আয়ান ওদের কাছে এসে তানিশার উদ্দেশ্যে বলল, তুমি কখন এসেছো? আয়ানের মুখে তুমি শুনে আরিশ আয়ানের দিক তাকিয়ে বলল, কি চাচি? আরে ভাই, ও তানিশা, তোমার চাচি না। কি বলো, ও তানিশা? এবার আরিশ তানিশার দিক তাকায়। তাকিয়ে দেখে তার মোয়ের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল। তানিশাকে দেখা হলে আয়ানের দিক তাকিয়ে বলল, তোর পছন্দ খারাপ না বলে তানিশার দিক তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, আসলে মৌয়ের সাথে তোমার অনেক মিল। এটা যারা সামনে থেকে না দেখবে তারা কখনো ধরতেই পারবে না যে তোমরা দুজন আলাদা মানুষ। তানিশা আরিশার কথা শুনে ওর দিকে তাকিয়ে ব্রুকুচকে বলল, বুঝলাম, আমাদের মিল আছে, তাই বলে আপনি আমাকে চাচি বলবেন? তানিশের কথা শুনে আরিশ ফিক করে হেসে দেয়। আরিশের পাশাপাশি আয়ানও মুখে হাত চেপে মুচকি হাসে। ততক্ষণে জুথি ঠান্ডা পানি নিয়ে এসে দেখে আরিশ আয়ান তানিশার দিক তাকিয়ে কি যে নিয়ে যেন হাসছে।
এটা দেখেও তানিশার কাছে এসে বলল, এনে তোর পানি। তানিশা পানি পেয়ে চেয়ারে বসে সম্পূর্ণটা শেষ করে দম ফেলে বলল, অনেক ধন্যবাদ তোকে বোন। আয়ন ভাই, তুমি আমার জানুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসছো কেন? আরিশ জ্যোতির কথা শুনে শার্টের কলার উপরে জাগিয়ে ঠিক করতে করতে আয়নের উদ্দেশ্যে বলল, আয়ান, আমি গেলাম, তুই বরং আজকে বাড়ি থাক। বলে আরিশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে যায়। আরিশ চলে যেতে বাড়ির প্রায় সব মানুষ বসার ঘরে উপস্থিত হয়। লিমা খান তানিশাকে দেখে মুচকি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, আরে তানিশা আম্মু, তুমি? হ্যাঁ আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমার আম্মু কেমন আছে? হ্যাঁ, তারা সবাই ভালো আছে। তুমি তো আমাদের বাসায় আসোই না, আজ এসেছো, যেতে পারবে না? কি বলেন আন্টি, আমি তো সপ্তাহে একবার হলেও আসি, আর আপনি বলছেন আমি আসি না? সে হলেও আজকে তোমাকে যেতে দেব না। তানিশার সাথে সকলের প্রায় মোটামুটি কথা হয়েছে। মেয়ে হিসেবে তানিশাকে খান বাড়ির সকলেরই পছন্দ। বিশেষ করে লিমা খানের ওনার মনে সুপ্ত ইচ্ছা ছেলের বউ বানানোর। কারণ আয়ান ওনাকে বলেছে সে তানিশাকে পছন্দ করে। উনি মা হিসেবে ছেলেদের পছন্দকে সব সময় প্রায়োরিটি দেয়। তানিশা সকলের সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বলে, জ্যোতির সাথে ওর রুমে চলে যায়। সময়টা প্রায় দুপুর বেলা। জ্যোতি তানিশা নোট কমপ্লিট করে মাত্র বিছানায় গোল হয়ে বসলো। জ্যোতি নোটগুলো গুছিয়ে রাখতে রাখতে বিরক্তি ভঙ্গিমা নিয়ে বলল, দুর্বলের কথা, এই আইসিটি চ্যাপ্টার শেষ হলে এক বাঁচি। এটা ম্যাথমেটিক্সের থেকেও কঠিন। মানলাম তোর কথা, কিন্তু কথায় কথায় এত বাজে কথা বলিস কেন? তুই কথা বলিস না তো ললিতা। শোন, তুই যে আমার সাথে কথায় কথায় বাল বলে, তার জন্য একটা বালের ঘরের নামতা বানিয়েছি। কি? হ্যাঁ, শুনবি? যদি তানিশার দিককে কৌতূহল হয়ে তাকাতে দেখে তানিশা গলা খাকারি দিয়ে বলল, আমি শিওর আমার নামটা শুনে তুই আর জীবনে কোনোদিন বাজে কথা বলবি না। বলে ওর বানানোর নামটাটা শুরু করলো। 12 অক্ষে 12, বাল ফালাইতে পারো, 12 দুগুণে 24, বাল হালাইয়া আড্ডা বান্দিস, 3 বারং 36 বা। ওর বাকি নামটা শেষ করার আগে দরজার দিক চোখ পড়ে, দেখে আয়ান হাঁ করে ওর দিক তাকিয়ে। হুট করে আয়ান মেঝেতে ঠাস করে পড়ে সেন্সলেস হয়ে যায়। তানিশাকে থামতে দেখে সাথে দরজার দিকে কিছু পড়ার শব্দ পেয়ে যদি তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে দেখে আয়ান মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। এটা দেখেও দৌড়ে আয়ানের কাছে গিয়ে গালে চাপড় দিতে দিতে বলল, ভাই, ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? আয়ন কিছুক্ষণ হয় জ্যোতির রুমের সামনে এসেছিল। তখন তানিশা মাত্র ওর বিখ্যাত নামটা শুরু করতে যাচ্ছিল জ্যোতিকে শোনানোর জন্য। আর তখন আয়ন তানিশার এমন নামটা শুনে তানিশার বুঝতে বাকি থাকে না আয়ন ওর নামটা শুনে কমে চলে গেছে। তাই 2-3 বার পর পর ঢোক গিলে কাচুমাচু করে বিছানার এক কোনায় গিয়ে বসলো। আয়ন কথা বলছে না দেখে জ্যোতি রুম থেকে পানি নিয়ে আয়নের মুখের উপর ছিটাতে আয়ান পিটপিট করে চোখ তুলে তাকায়। আয়নকে তাকাতে দেখে জ্যোতি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, তুমি ঠিক আছো, এতেই অনেক। আয়ন জ্যোতিকে পাশ করে বিছানার উপর গোল হয়ে বসে থাকা তানিশাকে একবার দেখে বলল, বোন, আমি ভুলবশত রুমে ফোনটা ফেলে এসেছি, তুই একটু কষ্ট করে খুঁজে নিয়ে আয়। আচ্ছা, আমি নিয়ে আসছি। বলে আয়নের রুমের দিকে চলে যায়। যদি চলে যেতে আয়ন তানিশার দিক তাকিয়ে বাঁকা হেসে ওর দিকে এগোতে এগোতে বলল, তুমি কি যেন নামটা বলছিলে এতক্ষণ আমার বোনকে? আয়নকে এমন হাসতে এবং ওর কাছে এগোতে দেখে বিছানার চাদর খামচে ধরে বলল, কই, আমি তো কিছু বলিনি। সত্যি? কিন্তু আমি তো শুনলাম মনে হয়। বলে তানিশার একদম কাছে গিয়ে ওকে 2 হাতের মাঝে করে নিয়ে আবারও বলল, তুমি যে এত সুন্দর নামতা বলতে পারো সেটা আমার জানা ছিল না। বলে ওর দিক আরেকটু ঝুঁকতে নিলে জ্যোতি রুমের মধ্যে ঢুকে বলল, ভাই, তোমার ফোন। ব্যাস এতটুকু বলে সামনে তাকাতে দেখে এমন দৃশ্য আয়ানও কিছুটা অপ্রস্তুত হয়ে তানিশার উপর থেকে উঠে এসে ওদের কিছু বলতে না দিয়েই রুম থেকে বেরিয়ে যায়।
কি হলো এটা? আমি জানি না। হল কেন্দ্র থেকে দুই বান্ধবী আইসিটি পরীক্ষা শেষ করে একসাথে বের হয়ে দুজনে বেশ খুশি, কারণ তাদের সবচেয়ে কঠিন সাবজেক্টটি আজকে শেষ। তাছাড়া পরীক্ষাটা বেশ ভালো হয়েছে, তাই খুশি মনে দুজন গল্প করে একসাথে রিকশায় উঠে বাড়ি আসে। বাড়ির অনেকটা কাছে আসার পরে তানিশা রিকশা থেকে নেমে চলে যায়। জুথিও চলে আসে। জুথি রিকশা থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ওর পাশ দিয়ে আরিশও তখন বাইক নিয়ে বাড়িতে ঢুকছিল। জুথি আরিশকে দেখে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে নিলে আরিশ বাইক পার্কিংয়ে রেখে তার মৌকে তাড়াহুড়া করে ভেতরে ঢুকতে দেখে সেও তার পেছনে যায়। দুজনে প্রায় একসাথে বাড়িতে ঢুকে আরিশ চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। অতঃপর আস্তে করে জুথির কাছে গিয়ে টুপ করে ওর বাগালে চুমু খেয়ে মাথাটা চুলকাতে চুলকাতে সিঁড়ি দিয়ে নিচের রুমে চলে যায়। হঠাৎ এমন হয় জুথিও চমকে ওঠে, আশেপাশটায় তাকায়। না, আপাতত আশেপাশটায় কেউ নেই দেখে জুথি আরিশের যাওয়ার দিক তাকিয়ে গালি দিয়ে বলল, লুচ্চা, 1 নম্বর লুচ্চা একটা বেড়া, যখন দেখে খালি চুমু খায়। বলে ও সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। কড়া রোদের মধ্যে ভার্সিটি শেষ করে ইভা ক্লান্ত শরীর নিয়ে বাড়ির আসার জন্য রাস্তার এক কিনারে দাঁড়িয়ে ওয়েট করছিল গাড়ি আসার জন্য, কারণ বাড়ি থেকে করা আদেশ ইউনিভার্সিটিতে বাড়ির গাড়ি ছাড়া আসা যাবে না। তাছাড়া ওদের বাড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রায় 30 মিনিটের মতো লাগে গাড়িতে আসতে। তাছাড়া আজকে বাড়ি ফেরার আগে ভার্সিটি বৈশাখী প্রোগ্রামের জন্য সাদা কাপড় কিনতে হবে। ওর কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসে। ইভা গাড়ি আসতে ড্রাইভারকে আগে কাপড়ের শপে নিয়ে যেতে বলে। ড্রাইভার কিছুক্ষণ ড্রপ করার পর ওরা গিয়ে থামে নয়ুর লেডিস ফ্যাশন হাউসের সামনে। শপে এসে ইভা গাড়ি থেকে নেমে দেখে বিশাল বড় এক সাদা বিল্ডিং এর উপরে লেখা নয়ুর লেডিস ফ্যাশন হাউস। তার পাশে ডিজাইন করে বড় করে লেখা ইমরান খান রনি প্লিজ ওয়েলকাম। ইভার বাহিরের ভিউটা দেখা হয়ে গেলে মনে মনে বলে, বাহিরের ডিজাইনটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, না জানি ভিতরের ভিউজটা কতটা সুন্দর হয়েছে।